নমস্কার। গল্প চিরন্তনীতে সকল শ্রোতা বন্ধুকে স্বাগত জানাই। আজ শুনবেন জীবনানন্দ দাশের লেখা গল্প পূর্ণিমা। সন্তোষের অবিবাহিতা বড়শালী চপলা চামেলি বিধবা আশ্রমের স্কুলের কাজ ছাড়বার পর থেকে সন্তোষ মেয়ে মানুষটির ভবিষ্যতের কথা ভেবে অত্যন্ত চিন্তিত হয়ে পড়েছে। এই মেয়ে কটির বাপ নেই, মা নেই। একটি বুড়ো মামা টিকির করছেন বটে, কিন্তু কতদিন আর এরকম চলতে পারে ভাবতে গেলে সুস্থিরভাবে জীবনটাকে অনুভব করতে পারা যায় না। অন্য কোনো একরকম ব্যবস্থা হলেই ভালো হতো। অন্তত এই বিধবা আশ্রমের চাকরিটিও যদি থাকতো। চাকরিটি চপলা নিজের ইচ্ছাই খুইয়েছে। সন্তোষ ভাবছে, জীবনের যে অবস্থা তাদের, তাতে মান অপমানবোধ ওর একটু কম হলেই ভালো হতো। নিজে সন্তোষও চাকরি খুঁজছে। টাকা কড়ির অভাবে কামনা আকাঙ্ক্ষা তো ঢের দূরে, মানুষের জীবনের সাধারণ ধর্মটারই এত অপব্যবহার চলছে। চামেলিকে সে আজ আশ্রয় দিতে পারছে না, তার অন্য ভাই বোনদেরও না। বুড়ো মামা শ্বশুর মানুষটিরও কোনো কাজেই আজ সে লাগল না। কে জানে এদের সকলের কাজে কবেই বা সে লাগতে পারবে। শেষ পর্যন্ত ঘুরে ফিরে সন্তোষকেই এরা একমাত্র নির্ভরের জিনিস বলে বুঝে নিতে চাচ্ছে, কিন্তু তবুও নিজের শক্তি সামর্থ্যের কথা ভেবে সন্তোষ কিছু বুঝে দেখতে চাচ্ছে না। মান অপমান বোধ নিয়ে এরা সবেই থাকছে। সেই ভালো, একটু অপেক্ষা করা যাক। এমন একটা দিন আসবে না কি যখন আশা বাসনার অত্যুচ্চতার স্বাদ না মেটালেও জীবনের নিতান্ত প্রয়োজনীয় দায়িত্বগুলোকে সে মিটিয়ে দিতে পারবে? কেন আসবে না? নিশ্চয়ই সেই সফলতা তার জন্য প্রতীক্ষা করছে। ভবিষ্যতের এমন একটা দিন যখন চামেলি দিদিদের প্রয়োজনীয় সমস্ত দাবি দাওয়া সে মিটিয়ে দিতে পারবে। হয়তো ওদের বিয়ের ব্যবস্থাও সে করে দিতে পারবে, কিংবা চাকরির ব্যবস্থা, কিংবা জীবনের আবশ্যক মতো সাদাসিধে সাধারণ সচ্ছলতার বন্দোবস্ত সব। সন্তোষের জীবনের পরিপূর্ণ পরিতৃপ্তি এতেই। মানুষের জীবনের সাধারণ কর্তব্যগুলোই আজ তার ধর্ম। নিজের কোনো মতামত, স্বাধীনতা বা আকাঙ্ক্ষার জন্য কোনো ভালোবাসা নেই আজ তার। নিজের ব্যক্তিগত জীবনের কোনো উন্নতি বা যশ আজ আর চায় না সে। একদিন সন্তোষ এমনই ভাবত বটে যে নিজের ঐশ্বর্য বাড়াতে গিয়ে কোনো দিকেই ভ্রুক্ষেপ করবে না সে আর। কোনো প্রবঞ্চিতের কথাই ভাবতে যাবে না, বরং মানুষকে সজ্ঞানে প্রবঞ্চনা করে চলবে সে, নিপীড়ন করে, নির্যাতন করে, চারদিককার মানুষের জীবনগুলোকে ব্যথায়, ক্ষুধায়, হয়তো মৃত্যুতেও ভরে দিয়ে নিজের সমৃদ্ধি ও সম্মান সঞ্চয় করে চলবে সে। সঞ্চয় করতে পারা যেত কিনা বিধাতা জানেন, কিন্তু সেরকম নির্মম অক্লান্ত চেষ্টার পথ ধরতে গিয়ে সন্তোষের জীবনে কোনো বাধা ছিল না। নিজের উপলব্ধি আজ তার সে পথ রোধ করে দাঁড়িয়েছে। অসাধারণ পথের অসম সাহস ও রক্তাল্পতা দিয়ে কোনো দরকার নেই তার। সাধারণ সামান্য জীবনের দায়িত্বগুলোকে সন্তুষ্ট করে এই শান্ত মধুরতার পথেই চলুক সে। পৃথিবীর আদর অভ্যর্থনার কোলাহলময় দারুণ রুদ্র জীবন না হয় একেবারেই চাপা পড়ে রইল। তা হোক, সামান্য মানুষের কর্তব্যগুলোকে পালন করে সহজ দাবি দাওয়াগুলোর ভিতর দিয়ে জীবনটাকে নিভৃতভাবে চালিয়ে জীবনে স্নিগ্ধতা চাচ্ছে সন্তোষ। এরই জন্য প্রাণপণে চেষ্টা করছে সে। সন্তোষের স্ত্রী পূর্ণিমাও স্বামীকে ভরসা দিচ্ছে, চাকরি বাকরি, টাকা কড়ি, সচ্ছলতা শিগগিরই হবে তাদের। তারপর দিদিকে, ছোট বোন টুক্কুকে আর মামাকে পূর্ণিমা নিজের কাছে এনে রাখবে।
ভবিষ্যতের এই ব্যবস্থার কথা ভেবে পরিতৃপ্তি পাচ্ছে পূর্ণিমা। পূর্ণিমার কাছে এটা দায়িত্ব পালনের তৃপ্তি নয়, শুধু আরও ঢের সরসতা আছে এর ভিতর। পূর্ণিমা যেমন, ওর বোনকটিও দেখতে খুবই সুন্দর, কিন্তু তবুও এর ভিতর কোনো অবান্তর ক্ষুধা পিপাসা কামনার কথা নেই। কিন্তু সহজ সরসতা সেদিন প্রতি খুঁটিনাটিতেই কত যে ফুটে উঠবে জানে না কি সে? সন্তোষ সবই জানত। বিধবা আশ্রমের কাজটি চামেলি দিদি এদের সকলেরই জীবনের বর্তমান এই দুরবস্থার সময়ে রাখলেই পারত। তবু যে কয়েকটি টাকা পাচ্ছিল তাতে ওদের তো চলে যেত। সন্তোষরাও নিজেদের টেনে হিঁচড়ে চালাচ্ছিল একরকমে, কিন্তু এখন কি হবে না হবে ভাবতে পারছিল না সন্তোষ। সকলকে নিয়ে একটা সুব্যবস্থার ভিতর থাকতে হলে যে সুস্থির চেষ্টার প্রয়োজন, জীবনে সেই স্থির ধীরতা এমন অন্যায্য রকমে ও আকস্মিকভাবে আঘাত খেয়ে বসেছে যে ওদের এখন নানা রকম বিপাকই সম্ভব। বিশেষত ওদের রূপ চারদিকে যেরকম লোলুপতা জাগিয়ে চলে এবং নিজেদের দুজনের তখন দুশ্চিন্তার আর শেষ থাকবে না। সন্তোষের দুশ্চিন্তার গভীরতা অনেক দূর পর্যন্ত পৌঁছবে। সন্তোষ খবরের কাগজের বিশেষ কলমগুলো দেখে যাচ্ছিল। পূর্ণিমা বললে, চিঠি আছে। কার? মামার। চিঠি পড়তে পড়তে পূর্ণিমা হঠাৎ অত্যন্ত উৎফুল্ল হয়ে উঠে বললে, সুখবর আছে। কাগজের ওপর থেকে উঁকি মেরে সন্তোষ বললে, কীরকম? ভেবে দেখো তো কি? পূর্ণিমার সুখবরের জন্য তেমন কিছু কৌতূহল না থাকলেও সন্তোষ একটু বুঝি আগ্রহ দেখাতে চেষ্টা করছে, বেচারি আঘাত পাবে না হলে। পূর্ণিমা বললে, কই বলতে তো পারলে না? সন্তোষ কাগজের এক শিট তুলে নিয়ে বললে, দাঁড়াও না, আগে বলো সুখবর কার, আমাদের না অন্য কারো? ধেত্তারি। পূর্ণিমা ভ্রুকুটি করে হেসে উঠে বললে, তোমার মুন্ডু, দিদির বিয়ে হচ্ছে। বিয়ে? চামেলিদির? বিশ্বাস হচ্ছে না বুঝি? সন্তোষ প্রথম ধাক্কাটা একটু সামলে নিয়ে বললে, সুন্দরী মানুষদের বিয়ে না হওয়াটাই তো রহস্যের জিনিস। একটু থেমে বললে, আমি এতদিন ভাবছিলাম যে দিদি হয়তো সংকল্পই করেছেন যে বিয়ে করবেন না, নইলে অমন রূপসীর জন্য পাত্রের অভাব ছিল। পূর্ণিমা শুরু করলে, রূপসী কিছু টুকু নয়, আমি নই। লোকে বলে দিদিরই বরং আমাদের চেয়ে রূপ কম। কথাটা সত্যি বটে। পূর্ণিমা বললে, কিন্তু আমরা গরিব বলে। সন্তোষ বললে, তা ঠিক। তোমার মতো সুন্দরী যদি বড়লোকের ঘরে হতো তাহলে বিয়ে তো বিয়ে, তোমাকে চোখ তুলে তাকিয়ে দেখবার অধিকারও হয়তো আমার থাকতো না। হাসছিল সন্তোষ। পূর্ণিমা হয়তো একটু আঘাত পেয়ে নিজের জীবনের অন্যরকম একটা সম্ভাবনার কথা ভাবছিল। তা সে ভাবতে পারে। এত রূপলাবণ্য, সুস্থতা, সামর্থ্য নিয়ে কী পুরস্কার পেল সে? দিনের পর দিন একটু সামান্য সচ্ছলতার তৃপ্তির জন্য কত যে দুর্ভাবনা ভুগতে হয় তাকে। এমন অপরূপ সম্পন্নতা তার যদি এই দামেই বিকোয়, পৃথিবীতে বিচার কোথায় তাহলে? এই সব সন্দেহ ব্যথায় পূর্ণিমা এখন কষ্ট পাচ্ছে কিনা জানে না সন্তোষ, কিন্তু মাঝে মাঝে এখন নানা কথা ভেবে খুবই ব্যথা পায় মেয়েটি। কেনই বা পাবে না? ওর ব্যথার গভীরতার অনুপাতে ওর জীবনের পরম তৎপর প্রিয়তা ধরা পড়ে। সন্তোষের প্রশ্নগুলোর জন্য বিষম উত্তর সব তৈরি রয়েছে যেন মেয়েটির হৃদয়ে। সন্তোষের দারুণ উত্তরের জন্য মর্মান্তিক প্রত্যুত্তর সব। তবুও তারপর উপশম রয়েছে, মুছে দিতে আসে, কিন্তু সেটা কতদূর অন্তরের বুঝতে পারা যায় না সব সময়।
যাক পূর্ণিমা, একটা সফল সমাধান মোটেই নয়। শেষ পর্যন্ত সন্তোষের জীবনের আশ্রয় কোথায় গিয়েছে জানে না সে। পুরুষ মানুষ যদি হতাম, চাকরির জন্য নর্থ পোলে যেতে হলেও আমি সেটা ভাগ্যই মনে করতাম। পূর্ণিমা বললে, দিদির খুব বড়লোকের সঙ্গে বিয়ে হচ্ছে। সন্তোষ খবরের কাগজের শিটে একটা মৃদু ভাঁজ দিয়ে বললে, কী করে জামাই? বম্বেতে খুব বড় চাকরি করে। বম্বে? পূর্ণিমা বললে, বম্বে শুনে তুমি নাক সিটকালে কেন শুনি? সন্তোষ বললে, না তা নয়, ভাবছিলাম বম্বে তেমন আর দূর কি। কিন্তু পূর্ণিমা বললে, বম্বেতে ইন্ডিয়ান মেডিকেল সার্ভিসে আছেন। সন্তোষ 2-1 মিনিট আবিষ্টের মতো থেকে বললে, বাঙালি আজকাল অত বড় চাকরি পায়, আরও বম্বেতে গিয়ে? পূর্ণিমা একটু শ্লেষের সঙ্গে বললে, শক্তি থাকলেই পায়। মামা লিখেছেন? হ্যাঁ। আর কি লিখেছেন? কয়েক বছর ধরে ছেলেটি বম্বেতে আছেন। সন্তোষ একটু বিস্মিত হয়ে বললে, ওর বয়স কত? পূর্ণিমাও একটু বিদ্রূপের সুরে বললে, দিদির চেয়ে বড় নিশ্চয়ই, কিন্তু তোমার চেয়ে ছোট ঢের। সন্তোষ একটু ক্ষুব্ধ হয়ে বললে, আমার চেয়ে ঢের ছোট আর কি করে হয়? বম্বেতে তো কয়েক বছর ধরেই আছেন। ইন্ডিয়ান মেডিকেল সার্ভিসে নতুন লোক শিগগির নেওয়া হয়েছে বলে মনে হয় না। সন্তোষ একটু নির্লিপ্ত থেকে পরে বলল, হয়তো ছোটই হবে আমার থেকে। একটু পরে মাথা তুলে একটু মৃদু রহস্য করে সন্তোষ বললে, 3 বোনের ভেতর সবচেয়ে রূপসী সতেজ মানুষটি গেল এক বুড়ো অকর্মণ্যের হাতে। জীবনের বিচার বিবেক পুরস্কারের এই রকম উপলব্ধি নিয়ে সৃষ্টিটা কোন দিকে যাবে? টিকবেও বা কতদিন? টিকলেও এর সার্থকতাই বা কী? এই সমস্ত প্রশ্নের উত্তর সন্তোষের নিজের কাছেই ছিল। পৃথিবীতে সে আনন্দ উৎসব সম্ভোগ করতে আসেনি, এসেছে সহ্য করতে, জীবনের তামাশাটা বুঝে নিতে। কিন্তু পূর্ণিমাকে সেই রকম গোপন নিশ্চয় জীবনের ভিতর জীবিত করে নেবার না আছে কোনো অধিকার সন্তোষের, না আছে কোনো সাহস, রুচি নেই, প্রয়োজন নেই। পূর্ণিমা 2-1 মিনিট মাথা হেঁট করে চুপ করে রইল। আস্তে আস্তে মুখ তুলে বললে, রঙ্গ করতেই শিখে এসেছিলে শুধু, এই জন্যই তোমার কিছু হলো না। পুরুষ মানুষের যা কর্তব্য তা করতে পারো না, নিজেকে কেন এতটা হীন করে ফেলতে চাও? কিন্তু পূর্ণিমা নিজের বিবাহিত জীবনের সঙ্গে গভীর সংলগ্ন একটা দুঃখকে চাপবার জন্যই বড় বড় সাহসের কথাগুলো পেরে যাচ্ছে শুধু। দুর্বৃত্ত জীবন যা মেয়ে মানুষকে, রূপকে, রসকে, আগ্রহ, আন্তরিকতা, যত্ন, প্রয়াসকে কুটোর চেয়েও নগণ্য মনে করে, সেই জীবনেরই একটি পরম কৃপার পাত্র হয়ে বেঁচে থেকেও পূর্ণিমা তাকেই চোখ রাঙিয়ে শাসন করতে যাচ্ছে। প্রবল দুর্দান্ত জীবন তামাশা বোধ করে গোপনে হেসে চলেছে যে, পূর্ণিমা যদি কোনো দিন তা দেখত। পূর্ণিমা একটু আশ্বস্ত হয়ে বলল, বাপ মা নেই আমাদের, আমরা অকুলে ভাসছিলাম। ভেবেই পেতাম না দিদির কি হবে। ওর যে এমন একটা সুন্দর ব্যবস্থা হয়ে গেল, এতে আমাদের সকলেরই মঙ্গল হবে। পূর্ণিমা তার নিজের ভাগ্যকে দিদির ভাগ্যের সঙ্গে তুলনা করে এতক্ষণ ব্যথা পেয়ে এ জিনিসটার উপশমের দিকটা খুঁজে বের করে তৃপ্তি পাচ্ছে। জীবনের অন্ধকারের দিকে বেশিক্ষণ তাকিয়ে থাকবার মতো সহ্য শক্তি, সহিষ্ণুতা বা তামাশা বোধ নেই পূর্ণিমার। এ উজ্জ্বল পথের যাত্রী ওর দিদির চেয়েও ঢের বেশি করে। কিন্তু একটা তীক্ষ্ণ কর্কশ সমুদ্রের মতো হতাশার অমাবস্যা যে ওর চারিদিকে, ওর ভিতর থেকে ও কী দিয়ে যে কী করবে
ভাবতে পারছে না সন্তোষ। পূর্ণিমা বললে, জামাইবাবুর জন্য টুকুরও দেখো একটা ভালো বিয়ে হবে, কি বলো? সন্তোষ কি বলবে বুঝে উঠতে পারছিল না। পূর্ণিমা বললে, আমার রবিনেরও পড়াশোনার সুবিধে হবে। টিউশনই পাচ্ছিল না, দিদিও চাকরি ছেড়ে দিয়েছিল। টাকার জন্য ওর বিয়ে পড়া হতো না বোধ হয় আর। কিন্তু এখন? পূর্ণিমা হঠাৎ উৎফুল্ল হয়ে বলে উঠল, এখন তো জামাইবাবুই ওকে পড়াতে পারবেন। অত বড় চাকরিওয়ালা, চাকরিও দিতে পারবেন। হয়তো বিলেত ঘুরিয়েই আনলে। কি বলো, অসম্ভব কি কিছু? সন্তোষ ঘাড় নেড়ে বললে, না। এমন তো কত জায়গায়ই হচ্ছে, হচ্ছে না? সন্তোষ বললে, হচ্ছে বই কি। পূর্ণিমা অত্যন্ত প্রসন্ন হয়ে বললে, সুখের মুখ এইবার দেখলাম আমরা। এতদিন আমরা ভাই বোন মিলে কষ্টই পেয়ে আসছিলাম। সন্তোষ পূর্ণিমাকে আশ্বাস দিয়ে বললে, তোমারও সুখ, সুখ বই কি। ওদের সুখে তোমারও সুখ। অনুভূতির এই সুখটুকু, এই ছাড়া ব্যক্তিগত কোনো সুখ সম্পদ আশ্রয় তার দিদির এ বিবাহের থেকে পূর্ণিমা কি আর আহরণ করতে পারবে? আহরণের উচ্ছিষ্ট যদিও বা কিছু থাকে, টুকু ববিনের জন্য। সন্তোষকে গ্রহণ করে পূর্ণিমার সেসব সুযোগ চলে গিয়েছে। কিন্তু পরের সুখেও তেমনভাবে গ্রহণ করে নিলে সুখী হতে পারা যায়। আর এরা তো তোমার ভাই বোন পূর্ণিমা। পূর্ণিমা বললে, আমারও এতদিন পর একটা নিস্তার। মামার জন্য আমাদের ভাবনা ছিল বড্ড। কিছুক্ষণ চুপ করে থেকে পূর্ণিমা বললে, কিন্তু এই সমস্ত যদি তোমাকে দিতে হতো? 1 মিনিট চুপ। পূর্ণিমা ব্যথায় জড়িয়ে বললে, কিন্তু যা হবার নয় তা হয় না। নইলে এ 2-3 বছরের ভেতর তুমি তেমন একটা চাকরি খুঁজে পেলে না। অনুপযুক্ত হলে আর এক কথা ছিল, কিন্তু তাও তো নয়। পূর্ণিমা তেমনি কষ্টের সঙ্গে বললে, কিন্তু দিনের পর যত দিন যায় মনে হয় তুমি কি উপযুক্ত। সন্তোষ শুনছিল। পূর্ণিমা বললে, অন্তত জামাইবাবুর কাছে তুমি আর কে? অত বড় চাকরি, অমন সাহেবী, সে কি সমৃদ্ধি ঐশ্বর্য আমরা ভাবতেও পারি না। 1/2 মিনিট চুপ থেকে বললে, অত শত কিছু চাইও না। থাকলই বা রূপগুণ টুকুর, আমাদের মাঝারি জীবন হলেই চলে যায়। নিতান্ত অভাবে পড়ে না মরলেই হলো। আজকালকার স্বদেশীর দিনে তবে সাহেবই বা কে চায়? কিন্তু তাই বলে একটু সচ্ছলতাও কি থাকবার নয়? কতদিন আর এমন ছেঁচড়ামির ভেতর দিয়ে টিকে থাকতে পারা যায়? টাকা কড়ির গর্ব চাইনি, কিন্তু মানুষের জীবনের জন্য যে স্বাধীনতাটুকুর দরকার সেই হলেই হতো। কিন্তু কিছুই তো হলো না। সন্তোষ পূর্ণিমার হাতটা ঈষৎ আবেগের সঙ্গে টেনে নিয়ে বললে, ছি, এত হতাশ হয়ে পড়তে হয় কি? তোমাকে কতবার আমি বলেছি সবই হবে, শুধু একটু প্রতীক্ষা দরকার। তুমি দেখেছই তো পূর্ণিমা, কত রকম যত্ন করছি আমি। নিশ্চয়ই হবে, নিশ্চয়ই হবে। ছি, অত নিরাশ হয়ে পড়তে হয় না লক্ষ্মীটি। পূর্ণিমা সন্তোষের ঘাড়ে মাথা রেখে ব্যথায় অভিভূত হয়ে পড়ে বললে, আর কতদিন অপেক্ষা করব আমি? আমি যে আর পারি না। সন্তোষ আশ্বাস দিয়ে বললে, আর বেশি দিন নয়, শিগগিরই একটা কিছু হবে ভাবছি। না হয় সেই যে এজেন্সির কথাটা বলেছিলাম তোমাকে, তাই নেব। পূর্ণিমা একটু নিস্তার পেয়ে বলল, ভাবছিলাম ববিনকে পড়াবো, টুক্কুকে আমার কাছে এনে রাখব। 2 বছর ধরে এই চেষ্টাই তো চলেছে, কিন্তু এখনও তা পারলাম না যে। সন্তোষ বললে,
তা পারবে পারবে, না হয় তোমার দিদিই এখন দেখবেন। পূর্ণিমা আহত হয়ে বললে, সব দিক দিয়েই দিদির ভাগ্য আমার চেয়ে বেশি। ওদের মানুষ করার ভাগ্যও তারই হাতে। একটা দীর্ঘ নিঃশ্বাস ফেলে পূর্ণিমা উঠে দাঁড়ালো। বললে, দিদির বিয়েটা হয়ে যাক, তারপর রবিনকে মেডিকেল লাইনে দেবার জন্য দিদিকে লিখব। এই প্রস্তাবের উপযুক্ততা সম্বন্ধে কোনো মন্তব্য না করে সন্তোষ বললে, তা লিখো। তোমারও হয়তো কিছু সুবিধে হতে পারে। মেডিকেল লাইনে নয় অবশ্যই, কিন্তু বম্বে টম্বের দিকে অত বড় চাকুরি কি না? সে সুবিধা অসুবিধার পরিপূর্ণ বোধ সন্তোষের আছে। জীবন ঢের শিখিয়েছে তাকে। কিন্তু সেসব উদ্ঘাটন করে এই মেয়েটিকে তেমন কঠিন আঘাত দেওয়ার থেকে এর এই আশা ভরসা ও স্বপ্নের ভুলের ভিতরেই পূর্ণিমাকে রেখে দেবার প্রয়োজন বোধ করছে সন্তোষ। তারপর একদিন সুদিন যখন আসবে, এই মেয়েটিকে জীবনের নানা রকম সত্য শেখানো যাবে তখন। এই সবের জন্য অপেক্ষা করছে সন্তোষ। 4-5 দিন পর মামা শ্বশুরের চিঠি এসেছে আবার। সন্তোষ বললে, কি লিখেছেন? পূর্ণিমা বললে, তুমি কি কলকাতায় যাচ্ছ? কে? আমি? হ্যাঁ। সন্তোষ একটু স্থির থেকে বললে, যেতে তো হবেই। কতগুলো জিনিস চেষ্টা করে দেখবার আছে, তারপর কিছু না হলে সেই এজেন্সিটা। পূর্ণিমা বললে, মামাবাবু আর দিদিও কলকাতায় যাচ্ছেন। কবে? শিগগিরই। তারা আশা করেছেন তুমিও যাবে। আমি? তা যাব বই কি। পূর্ণিমা মনের ভিতর কি একটা প্রস্তাব ফেঁদে ফেলতে ফেলতে বললে, তা যেও, বেশ তাড়াতাড়ি যেও। কদিন ধরে তো যাবে যাবেই বলছিলে, আজকালই তো যেতে। মিছিমিছি বাড়িতে বসে থেকে কী লাভ? তার চেয়ে ওখানে গিয়ে জোগাড় জাগাড়ের পথও দেখা যায়। কিন্তু তাছাড়া ওদের সঙ্গেও দেখা হবে এবার। দিদির সঙ্গে দেখা সাক্ষাৎ করে আগের থেকে কথাবার্তা বলে রাখা ভালো। সন্তোষ বললে, কি কথা? নিজেই থমকে গিয়ে বললে, ও সেই? হ্যাঁ গো, সেই চাকরি বাকরির চেষ্টাই। জামাইবাবুর এত বড় কাজ, দিদিকে দিয়ে একটা কিছু কি হবে না? পূর্ণিমার এই নিদারুণ সরলতা এই 2 বছরের ভিতর কতবার ভাঙল গড়ল, আবার তা ভাঙছে, গড়ে উঠছে আবার। এই বিষম প্রক্রিয়ার কোনো দিনও কি শেষ হবে না আর? পূর্ণিমাকে বলতে ইচ্ছা করে যে চামেলিদির স্বামী তাকে যে চোখেই দেখুক না কেন, খুব ভালো চোখেই এখন দেখে নিন না সন্তোষের শিক্ষা দীক্ষা রুচি প্রয়োজনের সঙ্গে ডাক্তার মানুষটি নিজেকে এত কম সংশ্লিষ্ট মনে করবেন যে বিয়ের আগের কয়েকটা দিন সন্তোষের সঙ্গে অপর্যাপ্ত ভদ্রতা ও খাতির করলেও বিয়ের পর কারো সঙ্গে কারো কোনো সংস্রব থাকবে না। এ হবেই, এ হতে বাধ্য। এরা দুজনেই একেবারে আলাদা জগতের লোক যে চাকরি বাকরি জোগাড় দূরের কথা, সন্তোষ কোনো সহানুভূতিরও প্রত্যাশা রাখে না, একটুও প্রয়োজন বোধ করে না। চামেলিদির বিয়ে পর্যন্ত কলকাতার দিনগুলোর ভিতর ঢের গোপন শ্লেষের ইশারা সে পাচ্ছে। নিজের মনের ভিতর ঢের নিভৃত আমোদও অনুভব করবে সে, এই মাত্র। এছাড়া আর কিছু নয়। সন্তোষ একা থাকলে মনের নানা রকম গোপন আমোদ নিয়ে জীবনটা বেশ চলে যেত তার। কিন্তু পূর্ণিমার লক্ষ্য একেবারেই আলাদা এবং সেটাকে পরিপূর্ণরূপেই স্বীকার করতে হবে যে। পূর্ণিমা বললে, আজ মঙ্গলবার, আসছে শুক্রবারের পরের শুক্রবার দিদিরা গিয়ে কলকাতায় পৌঁছবেন। তুমি না হয় এই শুক্রবারই কলকাতায় চলে যেও। যেতে হবে বটে, কিন্তু এই শুক্রবারই? পূর্ণিমা এরকম উদাসীন প্রশ্নে অত্যন্ত আঘাত পাচ্ছে, বিরক্ত হচ্ছে।
সুযোগ না বুঝতে পেরেই তুমি মরলে। সন্তোষ বললে, জামাইবাবুও কলকাতায় আসছেন নাকি? তিনিও আসবেন বই কি। মামাবাবু কিছু লিখেছেন নাকি চিঠিতে সেসব কথা? না। তাহলে ওরা মিছিমিছি কলকাতায় গিয়ে কি করছে? মিছিমিছি নিশ্চয়ই নয়। মামাবাবু না জেনে শুনে এত টাকা খরচ করতে যাচ্ছেন না। আর বুড়ো মানুষ সব কথা গুছিয়ে লিখতে পারেননি হয়তো। আমার মনে হয় বিরাজবাবু শিগগিরই আসবেন। বিরাজ তোমার দিদির জামাইয়ের নাম? হ্যাঁ গো। সন্তোষ বললে, একটা কথা জিজ্ঞেস করতে ভুলে যাচ্ছি। তোমার মামাও হয়তো খুলে লেখেননি কিছু কোথায় দেখা হলো দিদির সঙ্গে বিরাজবাবুর। আমরা একটুও জানলাম না। তিনি বম্বের থেকে কবেই বা এদিকে এলেন? পূর্ণিমা একটু মুগ্ধ হয়ে হেসে বললে, এসেছিলেন নিশ্চয়ই, না হলে আর হাওয়ায় হাওয়ায় তো কিছু হয়ে ওঠেনি। এসেছিলেন, দিদিকে দেখেছেন, পছন্দ হয়েছে, বিয়ের তারিখ অবধি ঠিক হয়ে গেছে। এই সবই সত্যি কথা। বিশ্বাস না হয় এই চিঠিগুলো দেখো। মামাবাবুর চিঠি সন্তোষের কোলের উপর ছুঁড়ে ফেলল পূর্ণিমা। বললে, জানাবেনি বা কেন তোমাকে? দিদির চাকরি যখন গেল আমার ভাই বোনদের একটা আশ্রয় দিতে পেরেছিলে তুমি? পেরেছিলে মামাবাবুর বোঝা কিছু হালকা করতে? ওই রকমই সব। নিজের দিক দিয়ে ভেবে দেখো, পরের কাছ থেকে প্রত্যাশা করলে নিজেকেও আশা আশ্রয় দিতে হয়। পূর্ণিমা বললে, তুমি হয়তো বলবে যে উপায় থাকলে তো ওদের আমি আশ্রয় দেব, কিন্তু এ একটা কথাই হলো না। উপায় অর্জন করবার মতো শক্তি তোমার হলো না কেন? কেন তবে বিয়ে করতে গেলে? বোঝনি কি যে বিয়ে করবার সঙ্গে সঙ্গে নানা রকম দায়িত্ব এসে মানুষকে জড়ায়? এক আধ মিনিট পরে একটু নরম হয়ে বললে, যাক সেসব, নাও এখন তুমি যাবার বন্দোবস্ত করো। বিরাজবাবু শিগগিরই কলকাতায় আসছেন। বিয়ের তারিখটা আরও কিছু এগিয়ে পড়বে হয়তো। তাহলে 1 মাসের ভিতরেই ওদের বিয়ে হয়ে যাবে। এখন আর অবিলম্বে কলকাতায় না গেলেই চলে না। চামেলিদি সন্তোষকে লিখেছে কি করে কোথায় তার সঙ্গে দেখা হলো। তিনি নাকি চামেলিদের রূপের কথা আগেই শুনেছিলেন। আগেই কলকাতায় একবার দেখেছিলেন পূর্ণিমা দিদিকে। জীবনের এসব গোপন কথা এদের দুজনেরই, আগে কাউকেই জানানো হয়নি, সন্তোষকেও না, পূর্ণিমাকেও না। ঠিকঠাক না হতে জানানো যে উচিত মনে করেননি, চামেলিদি হয়তো জানাতে পারত। তার দিক থেকে তা কি অবিসংবাদী সত্য নয়? তা ঠিকই তো, তা ঠিক। জীবনে নানা রকম স্থির নিয়ম ও সিদ্ধান্তকে রোধ করবার ক্ষমতা এবং সেগুলোর প্রতি স্নেহ ও শ্রদ্ধায় চামেলিদির চিঠি এমন স্নিগ্ধ। এই মেয়ে মানুষটিকে বরাবরই অনুভব করে দেখেছে সন্তোষ। মানুষের জীবনের এমন কোমল মমতাময় বিবেচক এই লোকটি, এমন নিভৃত, এমন মৃদু সৌন্দর্যের রূপবতী, এ সহিষ্ণু যে নিজের ভবিষ্যৎ নীড়ের ভিতর এর নিতান্তই প্রয়োজন বোধ করেছিল সন্তোষ, একে ছাড়া চলবে না যে। জীবনের নানা রকম রুক্ষতা ও রক্তাক্ততার ওপর উপশমের মতো এই মেয়েটি থেকে যেত। কিন্তু তার নিজের জীবনের প্রয়োজনের দিকে চলেছে চামেলিদি, তাকে ছাড়তে হবে। পৃথিবীতে কোথাও বিরাজের মতো ডাক্তারেরও হয়তো এরই জন্য আবশ্যকতা ছিল। নীড়ের থেকে একটা পাখি খসে পড়ল। সে নীড় মনের ভিতরই তৈরি হচ্ছিল, কল্পনার ভিতর দিয়েই তার প্রক্রিয়া চলেছে, পরিবর্তন চলেছে। কোথায় গিয়ে যে তার পরিণতি সন্তোষ জানে না, কেউ জানে না। পূর্ণিমা বললে, 1 মাসের ভিতরেই সব, এবার আর দেরি নয়। সন্তোষ বললে, তুমিও চলো তাহলে। কিন্তু পূর্ণিমা কী করে যাবে? পেটের ভেতর সন্তান যে তার, অত্যন্ত অগ্রসরগ্রস্ত।
এই আবেগটা শক্ত। বিবেক বিচারের সমস্ত শক্তি দিয়েও এই আঘাতকে গ্রহণ করলে চলে না যেন। এই আঘাত যেন আরও তীক্ষ্ণ জীবনের কাছ থেকে আরও গভীর উপলব্ধি দিয়ে প্রতি মুহূর্তেই নিজের বিচার পাচ্ছে যেন। গভীর অনুভূতিশীল মানুষের জীবনও তত ক্ষুধা মেটাতে পারে না যে। পূর্ণিমা বললে, কলকাতায় যাবার উপায় রেখেছ তুমি? কিন্তু এই ব্যাপার নিয়ে সন্তোষকে অনেক দিন ধরে অনেক পীড়ন করেছে পূর্ণিমা। কিন্তু জীবনে 2 বছরের জীবনটিতে তার নিজেই সে যে উৎপীড়িত হয়েছে ঢের বেশি। জীবনের দুঃসময়ে সন্তানকে পেটে ধরেই শুধু নয়, সন্তোষের সঙ্গে পূর্ণিমার এমন অপরূপ অসামান্য সম্পন্ন জীবনটাকে মিলিয়ে দিয়ে এই নিরর্থক ভ্রষ্ট দাম্পত্যের প্রতিটি দিনের প্রতিটি মুহূর্তেই যেন। কিন্তু তবুও সন্তোষকে আজ নিজের এই মর্মান্তিক গর্ভের কথা নিয়ে আর একটা কঠিন কথাও বলছে না পূর্ণিমা। ক্ষমা করেছে সে সন্তোষকে। স্বামী তার একটা চাকরি জুটিয়ে নিক, সচ্ছল হোক, সাংসারিক স্বাধীনতা অর্জন করুক, তারপর তাদের দুজনের জীবনেই ঢের পরিতৃপ্তির সময় আসবে। এই সব বলছে পূর্ণিমা। পূর্ণিমা খুব মমতা নিয়ে কথা বলছে। নিজের ভরা পেটের যথেষ্ট কষ্ট ব্যাঘাত নিয়েও সন্তোষের জিনিসপত্রের সুশৃঙ্খল গোছগাছ করে দিচ্ছে সে। কলকাতায় যেতে এবার সন্তোষের কি কি লাগবে, গিয়েই বা কিসের কিসের প্রয়োজন, সমস্তই যথাসাধ্য জুগিয়ে দিতে লেগে গেছে পূর্ণিমা। সন্তোষ এবার একটু মুগ্ধ হয়েই কলকাতায় এসেছে। একটা উপযুক্ত মতন আয়ের ব্যবস্থা দেখে নিতে পারলে জীবনে তাদের পরিতৃপ্তির অভাব হবে না, তারও না, পূর্ণিমারও না। এই সুস্থিরতা, নিশ্চয়তা, ঘুম, শান্তি, কাজ ও পরিণতির মধুরতা, এই জীবনের থেকে এমন বিচিত্র ব্যবস্থাকে অধিকার করে নেবার জন্য সন্তোষের নিরবচ্ছিন্ন প্রয়াস চলেছে কলকাতায়। এবার 6-7 দিন কেটে গিয়েছে। একদিন ভোরের বেলায় মামাবাবুর একটা কার্ড পাওয়া গেল। কলকাতায় তারা 2 দিন হলো এসেছে, কিন্তু ব্যস্ততায় সন্তোষকে খবর দিতে পারেনি। সন্তোষ যেন চিঠি পেয়েই অবিলম্বেই গিয়ে তাদের সঙ্গে দেখা করে। মামাবাবুর চিঠিতে কোনো ঠিকানা নেই। পরদিন চামেলিদির খাম এসেছে। নিজের প্রতি মৃদু ভর্ৎসনা, সন্তোষের কাছে নিবিড় অনুযোগ। কিছু মনে করে না যেন সন্তোষ এর আগে খবর দেওয়া হয়নি বলে। অবিলম্বেই দেখা করবার জন্য চলে আসে যেন। ঠিকানাও রয়েছে বটে, পরিষ্কার মৃদু হাতের রূপসী চিঠিখানা। এই 7-8 দিন কলকাতার নানা রকম হিংস্র ঝঞ্ঝাটের মাথায়, মেষের রুক্ষ কঠিনতার মধ্যে চামেলিদির এই 2 পাতা একটা গভীর প্রবোধের মতো এসে পড়েছে। পূর্ণিমার ঢের দূরে, জীবনে আর আত্মীয় কোথাও কেউ নেই তো। কলকাতা এসে বন্ধু বলেও এবার কাউকে গ্রহণ করতে পারেনি সন্তোষ। চারদিককার নিঃসঙ্গতা, নির্জন রক্তপ্রবণতার মধ্যে বন্ধুই শুধু নয়, ওর মতন একটু আত্মীয়ার পরশ যেন সে চায়। আত্মীয়ার, পরম আত্মীয়ার। চামেলিদি চেয়ারটা এগিয়ে দিল। সন্তোষ বসল। সে রইল দাঁড়িয়ে। সন্তোষ কিছু বললে না। চামেলি বললে, আপনাকে স্টেশনে গিয়ে আমাদের রিসিভ করতে বলিনি কেন জানেন? একে তো এই ভীষণ শীত, তার উপর ট্রেন ভোর 4টে 4:30 সময় কলকাতায় আসে। ওই সময় মানুষকে মানুষ কেউ বিব্রত করতে যায়? চামেলি নিজের মনের মুগ্ধতায় একটু হাসল। বললে, পূর্ণিমা কেমন আছে? ভালো তো? বাড়ির সব ভালো? সন্তোষ ঘাড় নেড়ে বললে, ভালোই। চামেলি বলে, মামাবাবু বেরিয়ে গেছেন। কখন ফিরবেন? বেলা 11টা-12টার আগে না? বিয়ের জোগাড় যন্ত্র করছেন বুঝি? চামেলি একটু ঘাড় কাত করে, কোনো জবাব দিল না। সন্তোষ বললে, আমার যথেষ্ট অবসর আছে, খাটবারও খুব প্রবল ইচ্ছা। কি কি করতে হবে বলুন। চামেলি বললে,
কিছু না, বিয়ে সেরকমভাবে হবে না, খুবই চুপচাপে হয়ে যাবে, লোকজনকে খাওয়ানোও হবে না, নিমন্ত্রিত 2-5 জন মাত্র। আমাদের কিছু করবার নেই, সত্যি বলছি আপনাকে। সন্তোষ বললে, ভালোই, আমিও হুড় হাঙ্গামার পক্ষপাতী নই, গরিবদের জাঁকজমকেরই বা কী প্রয়োজন। চামেলি বললে, মামাবাবুর সঙ্গে একবার দেখা করবেন, কাজ নেই বললাম বলে আপনি হয়তো আর এদিক মারাবেন না, আসবেন কিন্তু। সন্তোষ বললে, এখনও তো চলে যাচ্ছি না। চামেলি হাসছিল। সন্তোষ বললে, এ বাড়িটা কাদের? বেশ তো বাড়ি। চামেলি বললে, মামাবাবুর এক বন্ধুর, কলকাতায় তো কয়েকদিন হলো এসেছেন, কিছু সুবিধে টুবিধে হলো? সন্তোষ ঘাড় নাড়ল। চামেলি বললে, হবেই বা কি, আমি নিজেও তো সেদিন পিকেটিং করছিলাম। বিধবাশ্রমের স্কুলের কথা বলছি, সেক্রেটারি কত অনুযোগ করলেন, কিন্তু স্কুলের টিচার হয়েও মেয়েদের সঙ্গে পিকেটিং করলাম আমি। কিন্তু সেসব ভেবে দেখবার মতো মন থাকে কারো? চামেলি অত্যন্ত গভীরভাবে অনুভব করে হাসতে লাগল। বললে, দেশের নারী নক্ষত্র যে কোথায় নিজেরই তো খুব ভালো করে জানা আছে আমার। এ আর চাকরি বাকরির সময় নয় যেন, কে কাকে তা দেবেই বা বলুন। একটু থেমে বললে, কিন্তু বিবাহিত লোকের পক্ষে পিকেটিং করাও মোটেই সম্ভব নয়, কি যে করবে তারা। চামেলি বললে, এ কয়দিন কতকগুলো খবরের কাগজ থেকে কয়েকটা চাকরির কাটিং জোগাড় করেছি আপনার জন্য, দিচ্ছি আপনাকে। চামেলি একটা খাতার ভেতর থেকে কাটিংস বের করে দিলে। সন্তোষ এ সবই দেখেছিল, তবু কৃতজ্ঞতা জানালে, পকেটে সেগুলো যত্ন করে রেখে দিলে। বললে, হ্যাঁ দিদি, দরখাস্ত আমি করবই। চামেলি বললে, দেখুন। সন্তোষ 1-8 মিনিট চুপ থেকে বললে, তিনি কবে আসছেন? বোধহয় 4-5 দিনের ভেতরেই, 1 মাসের ছুটি নিয়ে আসছেন। তিনি এলে তার সঙ্গে একবার দেখা করবেন, কিন্তু করবেনই, তাদের বাসায় গিয়েও দেখা করতে পারেন। বিরাজবাবুর কলকাতার ঠিকানা জানিয়ে দিচ্ছে চামেলি। পরের দিনই চামেলির সঙ্গে আবার দেখা। আমি ভাবতে পারছিলাম না যে আপনি আসবেন, বড্ড দয়া যে, চা করে দেব? সন্তোষ বললে, মিছিমিছি চায়ের ঝঞ্ঝাটে গিয়ে আমাকে কেন একা ফেলে যাবেন? বিরাজবাবু তো আজকালই এসে পড়বেন, তখন আমাদের হাতের কাজও শেষ হয়ে যাবে, আপনিও নিশ্চিন্ত, আমরাও বিমুগ্ধ। সন্তোষ বললে, বিমুগ্ধ বই কি, জীবনটা একটা মুগ্ধতা ছাড়া আর কি চামেলিদি। চারদিককার পরিবর্তন, উপহাস, অন্যায়, বেদনা মনটাকে এমন অভিভূত করে রাখছে, তিক্ততা দিয়ে নয় নিশ্চয়ই, মধুরতা দিয়ে। চামেলি অবাক হয়ে তাকালো। মধুরতা নয়? চামেলি যে কী জবাব দেবে সে জানে না। সন্তোষ বললে, পূর্ণিমা অতটা বোঝে না, কিন্তু তুমি বুঝেছিলে। এ 2 বছর দুঃখ যন্ত্রণার আর কোনো অবধি ছিল না তোমার, কিন্তু যখনই তোমার জীবনের দিকে তাকিয়েছি, তার স্নিগ্ধতা ও সহ্য শক্তি দেখে আমারও হৃদয় মধুরতায় ভরে গিয়েছে। ভেবেছি কীরকম করে মানুষ এমন হতে পারে। জীবনের আগের মতামত আমার পরিবর্তিত হলো। জীবনকে, সমস্ত জীবনকেই কি বিমুগ্ধভাবে তুমি যে দেখো, বুঝতে পারলাম। সন্তোষ বললে, কিন্তু তবুও তোমার সঙ্গে আমার পার্থক্য আছে। শুধু সহ্য শক্তিই তোমার সম্বল ছিল, কিন্তু একটা বিপুল তামাশাবোধ জীবনের সমস্ত মর্মান্তিকতার ভিতর আমাকে নিশ্চয় পথ দেখিয়ে দেয়। চামেলি বললে, জীবনের মর্মান্তিকতাকে আমি অস্বীকার করি নে সন্তোষ। আজীবনই পূর্ণিমার চেয়েও আমি ঢের ভুগে এসেছি,
তা তুমি জানো, কিন্তু তুমি যে মুগ্ধতা আমার ভেতর দেখো, সত্যি তা কোনো দিন ছিল না। চামেলি হঠাৎ থেমে গিয়ে একটু চুপ করে থেকে পরে বললে, হয়তো ছিল না। ছিল কি সন্তোষ? সন্তোষ বললে, ছিলই তো, কিন্তু থাকবার কোনো প্রয়োজন ছিল কি? চামেলি চুপ করে ভাবছিল। সন্তোষের মনে হলো কোনো একটা জীবনের কুয়াশা কর্কশতার ভিতর একটা জোনাকি যেন ডুবে ডুবে দেখছে তার সমস্ত স্নেহগুণ, সহ্যগুণ, মমতা, মায়া নিয়ে। কিন্তু তবুও এ চিত্র দেখবার কোনো রুচি নেই আজ সন্তোষের। বাস্তবিকই কোনো রুচি নেই। চামেলিরও নেই, কোনো রুচি নেই, কোনো প্রয়োজনও নেই, কারণ এ ছবি একেবারেই ছিঁড়ে গেছে। চামেলিকে বিদায় দিয়ে মনের ভিতর কোনো ক্ষোভও নেই সন্তোষের। এই মেয়েটিকেও আজ তবু একটু চিন্তিত দেখা যাচ্ছে, কিন্তু পরের দিনই নতুন জীবনের উৎফুল্লতায় সমস্ত সহানুভূতিকেও হারিয়ে ফেলছে যেন চামেলি। বিরাজের স্ত্রী হওয়ার জন্য যথাসাধ্য প্রস্তুত হচ্ছে সে। বিধবাশ্রমের টিচারের পক্ষে সেটা বরং শক্ত জিনিসই হতো, কিন্তু রূপ শিক্ষা অর্জন করবার শক্তি, পরিবর্তিত হবার ক্ষমতা শুধু চামেলির নয়, নারীদেরই। এইসব বিশেষ অস্থিমজ্জার জিনিস চামেলিকে খুব সাহায্য করছে। সেদিন সে পিকেটিং করছিল। দেশের স্বাধীনতার জন্য কংগ্রেসের ব্যবস্থাগুলোকেই বরং দুর্বল মনে করছিল। 1 মাসও কেটে যায়নি, বিলেতি দামি সেন্টেড নোট পেপারে বম্বেতে 2খানা করে চিঠি লিখছে সে রোজ, 2খানা করে পাচ্ছে ফিরে রোজ। অত বড় সাহেব ডাক্তারকে পিকেটার চামেলি 2 বেলা করে এত কি লিখতে পারে? কিন্তু পিকেটিংয়ের কথা নিশ্চয়ই সে লিখছে না। বিধবাশ্রমের সেক্রেটারির স্বদেশদ্রোহিতাকে নিন্দে করে না, বরং ডাক্তারের পরিপূর্ণ রুচিমতো যথাসাধ্য সাজিয়ে লিখতে প্রয়াস পাচ্ছে চামেলি, যাতে বিরাজবাবুর খুব ভালো লাগে, মনটা সম্পূর্ণরূপে পরিতৃপ্ত হয়ে ওঠে সেই সব কথা। জোর করে নয়, কৃত্রিমতার ভিতর এমন বিমুগ্ধতা থাকে কি? নিজেরই মনের পরিপূর্ণ প্রেরণায় লিখে যাচ্ছে চামেলি। নিজের মতামত কিছু নেই আজ চামেলির, নিজের ভাব নেই, স্বভাব হারিয়ে যাচ্ছে ক্রমে ক্রমে। কিন্তু আশ্চর্য, কোনো কৃত্রিমতার গন্ধও নেই। সব বড় দ্রুত, বড় বিরাট পরিবর্তনের ভিতর স্বাভাবিক আবেগের সঙ্গেই আরম্ভ হয়ে যাচ্ছে, সব শেষ হয়ে যাচ্ছে। বিরাজের চিঠি দেখাবার মতো নয়, জানাবার মতোও কিছু নেই সেসবের ভিতর। চামেলি বললে, কি আমি লিখি তা কী করে বলবো? একটা ভয় হয় শুধু, আমাদের চেয়ে এর সম্পূর্ণ নতুন জীবনটার ভিতর আমাকে নিয়ে একটা নির্ঘাত ধাক্কা না খান। সন্তোষ জানে তা অসম্ভব। IMS বড় মানুষ বটে, কিন্তু কত বড় মানুষই বা? মেয়ে মানুষের মোহ জিনিসটাই আলাদা, বিশেষত চামেলিদের মতো এমন সম্পন্ন পরম মেয়ে মানুষদের। লেডি হ্যামিল্টন, নেল গোজাইনের প্রেমিকদের সঙ্গে বিরাজের তো কোনো তুলনাই হয় না, অথচ ভয় তো সেসব মেয়েরা কোনো দিন করেনি। ট্রাফালগারের বীরেরাই বরং আশঙ্কায় আতঙ্কে বিবর্ণ হয়ে উঠত জীবনের রূপ, প্রেমের কথা বলতে গেলে। চামেলি বললে, অত বড় সাহেব, এমন গ্রেট ম্যান একজন, না পারি যদি, সমস্তই যদি চূর্ণ বিচূর্ণ হয়ে যায়। চামেলি ঘাড় হেঁট করে কি যেন ভাবছিল। আস্তে মুখ তুলে বললে, কিন্তু তিনি তো প্রতি চিঠিতেই আমাকে আশ্বাস দিচ্ছেন, বলছেন, ভয় তোমার কি আবার, ভাবনা বরং আমারই, আমাকে পেয়ে সুখী হবে কি? ঠিক বুঝতে পারছি না। চামেলি প্রসন্ন মুখে হাসতে হাসতে বললে, এই সব লেখেন, দেখো তো কি অন্যায়। সন্তোষের মনে হচ্ছিল কি অপরিমেয় ব্যবধান হয়ে যাচ্ছে এই দুটি বোনের ভিতর। পূর্ণিমা যে বিরাজের দিক দিয়ে
সমস্ত বড় মানুষের দিক দিয়েই চামেলির চেয়ে ঢের বেশি যোগ্যতর ছিল, তার আজ এই অবস্থা। আর চামেলি, যার জীবনে এই বীভৎস মোচড়ের কোনো প্রয়োজন ছিল না, নিজেরই স্বাভাবিক নিয়মে জীবনের প্রকৃত উপশম যে ঢের বেশি পেতে পারত, দিতে পারত ঢের বেশি, তাকে নিয়ে এমন কুৎসিত টানা হ্যাঁচড়া। একদিন সমস্তই ঠিক হয়ে যাবে বটে। পূর্ণিমা গরিবের বউ বলে বদলে যাবে চামেলি কর্নেলের লেডি বলে। কিন্তু সেই দূর সিদ্ধান্তের স্থিরতায় পৌঁছতে গিয়ে এই 4টি জীবনই যা অপব্যয়, অপচয় ও রক্তাক্ততায় বিভৎস হয়ে উঠবে। কিন্তু 4টি জীবনই বা ভাবছে কেন সন্তোষ? 2টি জীবন মাত্র, তার নিজের ও পূর্ণিমার। কারণ শেষ পর্যন্ত জীবনকে নিয়ে তর্ক বিতর্ক, জীবনের বিচার, জীবনকে ধিক্কার, জীবন অনুভব, জীবনকে গ্রহণ, জীবনের শূন্যতা, বেদনা, শান্তি, সিদ্ধান্ত সমস্তই গরিবদের দায়ে পড়া কাজ। দায়ে পড়েই তাদের অনুভূতি এমন গভীর হয়ে ওঠে। মানুষের জীবনটা ছিন্ন বিচ্ছিন্ন হয়ে এদেরই রুধির কর্দমসিক্ত উপলব্ধির কাছে এমন পরিপূর্ণভাবে ধরা পড়ে যেতে থাকে। নিজের মৃত্যুর আগে সন্তোষ এ জীবনটাকে যেমন বুঝে যেতে পারবে, পূর্ণিমাও, বিরাজ ও চামেলি তাদের নিজেদের জীবনের প্রবোধ ও আশ্রয়ের ভিতর থেকে কি বুঝবে সেসবের কতটুকুই বা। তারা আর অগ্রসর হবে না। স্বচ্ছন্দ সংসার, সমৃদ্ধিময় পৃথিবীতে তাদের পরিসমাপ্তি হয়ে গেল। কিন্তু সন্তোষ পূর্ণিমার আকণ্ঠ প্রয়াস ও ব্যথার কোনো পূর্ণচ্ছেদ নেই কোনো দিকে। মৃত্যুর পরে এ উপলব্ধিকে কাজে ধরা জিনিস মনে হবে না সন্তোষের। আর এ অনুভবকে পরিপূর্ণ প্রাণে ভালোবেসে যাবে সে। জীবনকে সে দেখল সমস্ত দিক দিয়েই। তারা নিষ্ফল হয়েছিল বলে মৃত্যুর সময় পূর্ণিমা ও সন্তোষ এই সফলতার সমৃদ্ধি নিয়ে চলে যেতে পারবে। জীবনের সবচেয়ে বড় সফলতা এই নয় কি? চামেলি বললে, তিনি লিখেছেন, নিজের চোখেই তো দেখেছি কত রূপগুণ সম্পন্ন তুমি, কিন্তু তোমার গুণের জন্য তোমাকে চাচ্ছি না, তোমার রূপের জন্যেও না, তোমাকে চাচ্ছি তোমার জন্য শুধু। চামেলি একটু বিদ্রূপের সুরে হেসে বললে, দেখো তো ডাক্তার মানুষেরও কবিত্বের কি গভীরতা। চামেলি বিদ্রূপ অক্ষুণ্ণ রেখে বলল, কিংবা নিরর্থকতা। একটু গম্ভীর হয়ে বললে, সত্যি এসবের মানে কি? ধীরে ধীরে আবিষ্ট হয়ে চামেলি বললে, ভালোবাসায় মানুষকে কীরকম অভিভূত করে ফেলে। ওর চিঠির সমস্ত ভনিতাই ঘুরে ফিরে সেই ভালোবাসারই কারচুপি। চামেলি মুগ্ধ মুখ চোখে হাসতে লাগল। রূপোর চামচে যেন রূপোর বাটিতে আওয়াজ করে চলেছে। না জানি কোন অনির্বচনীয় জাদু যেন শিগগিরই উদ্ঘটিত হয়ে পড়বে। কিন্তু বিরাজ ছিল না, সমস্তই গুটিয়ে গেল তাই। চামেলি বিরাজের চিঠির উত্তর দেবার আয়োজন করছিল। সন্তোষকে আর বসালো না সে। বিরাজের আসতে এখনও 10-15 দিন দেরি। বিশেষ কাজের জন্য ছুটিটা পিছিয়ে দিতে হয়েছে। এই জন্য ঢের মন খারাপ চামেলির। বললে, বিয়ের তারিখ তো পিছোবে না? সন্তোষ বললে, না। মামাবাবু কিন্তু চিঠি ছাপাচ্ছেন। ওরাও তো জানে আশা করি। হ্যাঁ, ওরা নিজেরাও ছাপাচ্ছে শুনেছি। চামেলি একটু আশ্বস্ত হয়ে বললে, উনিও লিখেছেন আজকের চিঠিতেও। দেরি তো হতেই পারে না, বরং আগে ছুটি পেলে আজকালই ব্যবস্থা করে ফেলতেন। সমস্ত চোখ মুখ লাল হয়ে উঠেছে চামেলির। নোট পেপারে হাত রেখে একটু কাত হয়ে বসেছে সে। সন্তোষ মেসে এসে পূর্ণিমার একটা চিঠি পেয়েছে। 7-8 দিন পরে একখানা চিঠি। কিন্তু সে নিজেও কি বেচারিকে এ কয়দিনের ভিতর একখানা লিখেছিল? বম্বের থেকে কলকাতায়, কলকাতার থেকে বম্বেতে
রোজই 2-3খানা যাচ্ছে আসছে দেখেও। কিন্তু চামেলিদের জীবনের ব্যবহার দিয়ে নিজেদের জীবনকে পরিমাপ করলে চলে কি আজ আর? বিরাজ সন্তোষের চেয়ে বয়সে ঢের বড় বটে, চামেলিও পূর্ণিমার চেয়ে অনেক বড়, কিন্তু বাস্তবিক পক্ষে নিজেরাই বুড়ো তারা দুজনে। চামেলিরাই নতুন, জীবনের প্রথম পাঠ নিতে চলেছে যেন, প্রেমের পিপাসার, রোমাঞ্চের, স্বপ্নের নীড়ের। পূর্ণিমা লিখেছে, পেটের ভারে সে না পারে হাঁটতে, না পারে শুতে, পা ছড়িয়ে বেড়ায় ঠেস দিয়ে বসে থাকতে হয় শুধু। বসে বসে কী ভাবে সে? ভাবে যা তা 2 পৃষ্ঠা বসে ব্যক্ত করেছে পূর্ণিমা। তা না বলাই ভালো। সন্তোষ যদি ভুলে যেতে পারে কোনো দিনও এই 2 পৃষ্ঠার স্মৃতি মনে যদি না থাকে আর তার, তবেই সে বেঁচে যেতে পারে। কিন্তু বেঁচে যেতে সে আসেনি, কিন্তু পূর্ণিমাকেও সে বাঁচাতে পারবে না। পূর্ণিমার যদি মৃত্যু হতো এই প্রসবের সময়, তাহলে দুজনেই বেঁচে যেতে পারত তারা। কিন্তু তা কি হবে? তা যে হবে না এই মনে রেখেই জীবনের জন্য প্রস্তুত হওয়া ভালো। দুজনের সমগ্র জীবনটার সমস্ত পরিশ্রম, প্রয়াস ও ব্যর্থতার ও প্রয়াসের জন্য। মেসের বিছানায় শুয়ে শুয়ে সন্তোষের মনে হচ্ছে, এটা যদি সে ঠিক বুঝতে পারত যে পূর্ণিমা প্রসবের আঘাতটাকে কিছুতেই উতরোতে পারবে না, মরতে তাকে হবেই, তাহলে কম্বল মুড়ি দিয়ে বাইরের শীতের থেকে নিজেকে বাঁচিয়ে নিয়ে এই অন্ধকারের ভিতর এমনই একটা আরাম পেত সন্তোষ। কি গভীর নিস্তার পেত তাহলে জীবনে সে। সমস্ত পৃথিবীর দুঃখ কষ্ট তার অনুভূতিশীল হৃদয়ের কাছ থেকে যে করুণা চায়, যে বেদনা চায়, আনন্দের উপশমের মতো মনে হতো যেন সেগুলোকে সন্তোষের। পূর্ণিমার এই একটি জীবন যে করুণা, মমতা, মায়া ও ব্যথার দাবি করে চলে গেছে সন্তোষের কাছ থেকে, সেসবের অপরিসীম বেদনার কাছে পৃথিবীর সমস্ত দুঃখ কষ্টই আনন্দের উপশমের মতো মনে হতো যেন। পৃথিবীতে কাউকেই ভালোবাসেনি সন্তোষ, কিংবা পূর্ণিমাকেই শুধু ভালোবেসেছে। পৃথিবীর লক্ষ লক্ষ কোটি কোটি লোকের ভিতর এই মেয়েটিরই শুধু দুঃখ দূর করবার জন্য, এর জন্যই শুধু একটা আশ্রয়, একটা শৃঙ্খলা, জীবনের কাছ থেকে একটা মমতা মুগ্ধ স্নেহপূর্ণ ব্যবস্থা বিচার আহরণ করে নেবার জন্য, এরই আশা আশ্বাস পরিতৃপ্তি ও মঙ্গলের জন্য জীবনে যদি কিছু না পারা গেল, মৃত্যুর হাতে ছেড়ে দিয়েও একে প্রকৃত শান্তি, স্নিগ্ধতা ও নিবিড়তা বুঝতে দেবার জন্য অত্যন্ত আন্তরিকভাবে বেঁচে থাকাটাকে যদি ভালোবাসা বলা যায়, তাহলে একমাত্র পূর্ণিমাকেই ভালোবাসে সন্তোষ। হয়তো প্রেমের মানেও এই। কিন্তু করুণা কি প্রেমের চেয়ে বড় নয়? সৃষ্টির অন্য নক্ষত্রগুলোর কথা জানে না সন্তোষ, কিন্তু এই পৃথিবীর প্রতি অণু পরমাণুও প্রতি মুহূর্তেই যে অব্যক্ত বেদনায় কুঞ্চিত হয়ে পড়ছে, পরিবর্তে কোনো এক দিক থেকে যে অসীম করুণার প্রতীক্ষা করছে, শুধু পাচ্ছে না, এই সমস্তই তো সন্তোষ উপলব্ধি করেছে। এই সবের অপরিসীম বেদনা তাকে ব্যথা দিয়ে গেছে, কিন্তু তবুও এই সব ব্যথা যেন কিছু নয়। পূর্ণিমার জীবন যেন এদের সকলের চেয়ে ঢের কৃপার পাত্র। এদের সকলকে বঞ্চিত করেও সন্তোষের সমস্ত স্নেহ, মমতা, দক্ষিণা, করুণা জীবনের স্বাভাবিক গতিতে বারবার পূর্ণিমাকেই খুঁজে বেড়াতে চায়। পূর্ণিমাকে স্পর্শ করতে না পারলে সে অন্ধ গতির যেন কোনো স্তব্ধতা নেই, তৃপ্তি নেই, অন্ধকারের কোনো শেষ নেই আর। জীবনের সমস্ত করুণাও এই মেয়েটিকে দিয়ে দিয়েছে সন্তোষ। একে নিয়ে তাই বড় ব্যথা। শীত রাতের অন্ধকারের ভিতর মেষের বিছানায় শুয়ে শুয়ে নিজের জীবন থেকে পূর্ণিমাকে বিচ্ছিন্ন করে দিতে চাচ্ছে সন্তোষ। পূর্ণিমা বেঁচে থাক কি মরে যাক, সন্তোষের জীবনকে সে যেন আর স্পর্শ না করে। পূর্ণিমা তার রূপ, সৌভাগ্য, শক্তি, সমৃদ্ধি ও সুলক্ষণ নিয়ে
চামেলির চেয়ে ঢের বেশি করে পৃথিবীর যে কোনো বিরাজকে কৃতার্থ করতে পারত। পৃথিবীতে লক্ষ লক্ষ বিরাজ বেঁচে রয়েছে। আজ এই শীতের রাতের এমন কঠিনতার ভিতর জীবনের নিঃসঙ্গতায় রুধিরাক্ত হয়ে রয়েছে। পূর্ণিমাকে পেলে এই মুহূর্তেই তারা জীবনের মানে পরিবর্তিত করে ফেলতে পারে। তাদের একজনকেও যদি চিন্ত সন্তোষ উপযাচক হয়ে এই রাতেই পূর্ণিমাকে দিয়ে আসত, আর জীবনে কি গভীর নিস্তার পেত তাহলে। আগাগোড়া কম্বল মুড়ি দিয়ে সমস্ত শীতটা ভরে ঘুমের একটুও ব্যাঘাত হতো না তাহলে, আর চিন্তার ব্যথা থাকতো না। পূর্ণিমা যখন নিজের মাথায় তুলে সে সব কুড়িয়ে নিয়ে চলে যেত, সন্তোষের জীবনে প্রেম আর আসতো না, তারপর করুণা আর আসতো না। এই দুটো জিনিসই মানুষের জীবনকে পশু করে দেয় নাকি? এই জিনিসগুলোকে বাদ দিয়ে সবুজ ঘাসের মতো কোমল কমনীয় উপলব্ধিহীন জীবন যে কি মধুর। কোথাও কোনো চিন্তার পীড়া নেই, ভাবের কষ্ট নেই, শুধু আস্বাদ করে যাওয়া, শুধু আস্বাদ করে যাওয়া। তাই ভালো হতো নাকি? কিংবা সন্তোষ মরে যেত? এত প্রেম ও করুণা বহন করবার শক্তি তার নেই যে। কয়েকদিন কেটে গেছে, বিরাজ এসেছে, আরও কয়েকদিন চলে গেল। আজ সন্ধ্যায় চামেলির বিয়ে হয়ে গেল। আরও 2-3 দিন চলে যাচ্ছে। এই দুই বোনের জীবনের বিরাট ব্যবধানের অবিচার সন্তোষকে পেয়ে বসেছে। এই ভীষণ অভিশাপ নিয়ে সে কোথায় যাবে? দোষ কি তার না বিরাজের, পূর্ণিমার না চামেলির? হঠাৎ এমন পার্থক্য হয়ে পড়ে কেন জীবনে? যে জিনিস ক্রমে ক্রমে হয়, আস্তে আস্তে, অনেক সহিষ্ণুতা, প্রতিভা, প্রয়াস ও পরিশ্রমের পর তার মহিমাকে স্বীকার করে সন্তোষ। কিন্তু যতই মনে হচ্ছে যে পূর্ণিমা বেড়ায় ঠেস দিয়ে 2 পা ছড়িয়ে বসে আছে, পাড়াগার নিরানন্দ জীবনের ভিতর প্রসবের প্রতীক্ষা করছে, গামলা, কাঁচি ইত্যাদির জন্য সন্তোষের কাছে পয়সা চেয়ে পাঠিয়েছে, যতই মনে হয় যে নাড়ি কাটাবার কাঁচি, বড়িক, গামলা ইত্যাদির দিকে তাকিয়ে ও ব্যবস্থা ও উপকরণের সঙ্গতিতে এতেই আন্তরিক তৃপ্তি পাচ্ছে পূর্ণিমা আজ। রিচি রোডে বিরাজদের মস্ত বড় বাড়ির মেম সাহেব চামেলির তৃপ্তির উপকরণগুলোর আকাশস্পর্শী উচ্চতাকে যখন আর অনুসরণ করতে পারা যায় না, মেসের দেয়ালে ঠেস দিয়ে মাথাটা আস্তে আস্তে হেঁট হয়ে আসে। নিজের প্রতি অবিশ্বাস ও অবিচার সমস্ত মন ভরে উপচে থাকে। জীবনের এই নতুন সমস্যার কি মীমাংসা করবে সে? এমনই তো অনেক অমীমাংসা জীবনকে আচ্ছন্ন করেছিল। হয়তো কোনো অবিবেচক ভাগ্যবিধাতার জাদুর খামখেয়ালিতে চামেলি আজ এত বড়। কিন্তু সে যে এত বড় তা যে নিতান্তই সত্য, যে জিনিসকে আলেয়া বলে উড়িয়ে দেবার কোনো উপায় নেই। তাই আজ কে বড় কে ছোট এসব জিনিস সন্তোষকে কোনো কালেও স্পর্শ করে না, আজও করছে না। কিন্তু পূর্ণিমা ও চামেলির অবস্থা ব্যবস্থার এই আকাশ পাতাল তফাতের ভিতর যে অবিচার ও অপরাধ লুকিয়ে রয়েছে, তার শিকার তো পূর্ণিমা, কিন্তু শিকারী কে? যদি ভাবা যেত চামেলি, যদি বোঝা যেত বিরাজ। কিন্তু এই অপরাধ ও অবিচার শেষ পর্যন্ত পূর্ণিমাকে ছিন্ন বিচ্ছিন্ন করে দেবে, যা এই অবিচার ও অপরাধের সমস্ত ভার সন্তোষকেই বহন করতে হবে। চামেলির জীবন হয়তো বিরাজের সঙ্গে গিয়ে মিলত। পূর্ণিমা তার নিজের বিরাজকে তার দিদির চেয়ে ঢের বেশি অবিসংবাদীভাবে লাভ করতে পারত। সে সমস্ত উপকরণই তার ভিতর ছিল, এবং এই 3টি লোকের জীবনের সংস্পর্শে আসবার কোনো প্রয়োজনই ছিল না সন্তোষের। সুশৃঙ্খল বিধাতা হলে এই কয়টি জীবনকে এমনি করেই সাজাত। কিন্তু সুশৃঙ্খল বা উশৃঙ্খল বিধাতা বা শয়তান বলে কেউ কোথাও নেই, কিংবা আছে কি কে জানে। থাকলে ঢের বেশি শান্তি পাওয়া যেত। নালিশ করে কিংবা প্রার্থনা করে কিংবা বিদ্রোহী হয়ে কিংবা ভবিতব্যতাকে
স্বীকার করে, কিন্তু সেসব উপায়গুলো হেমন্তের পাতার মতো জীবন থেকে একদিন ঝরে পড়ে গেছে। সে ঢের অতীতের কথা। জীবনের নতুন উপলব্ধির কাছে সেসবের কোনো মানে নেই আজ। সমস্ত জীবনই শান্তি ও নিস্তার খুঁজছে, কিন্তু সন্তোষের পথ আলাদা। জানে না সে এই পথে তার কোনো সঙ্গী আছে কি না। কী যে সে পথ! বেদনার পথ বটে, খুব গভীর বেদনার পথ, খুব গভীর বেদনার পথ। একজন পূর্ণিমাকেও যে সে ভালোবাসতে পেরেছে। লোকেরা বলে বিধাতা মানুষকে যেমন ভালোবাসে, একজন পূর্ণিমাকেও যে সে করুণা করতে পেরেছে। লোকেরা বলে বিধাতা তার তুচ্ছ কীটকেও সেই রকম করুণা করে। কিন্তু বিধাতা ও লোকদের কথা আলাদা। সন্তোষ ও পূর্ণিমা সত্য। সন্তোষের এ প্রেম, এ করুণা তাঁর। পূর্ণিমা লিখেছে, এখানে থিয়েটারের পার্টি এসেছিল। খুড়ো শ্বশুরমশাই সেসবের বিরুদ্ধে পিকেটিং করতে গিয়ে মাথা ভেঙেছেন। বাড়িতে তো আর পুরুষ মানুষ নেই। শুনলাম মিশনের সিস্টার দুজন মার্গারেট ও এডিথ, যারা আমার কাছে মাঝে মাঝে আসছেন এবং প্রসবের সময় থাকবেন বলেছিলেন, এখন আজ দার্জিলিং চলে গেলেন। 3-4 মাসের ভিতর আর আসবেন না। অথচ আমার তো 3-4 সপ্তাহের ভিতরই হতে পারে। কি হবে বলো তো? হবে আর কি। এমনই যদি কিছু হয়, পূর্ণিমা নিস্তার পাবে। বেঁচে থেকে যদি সে একদিক দিয়ে চামেলি বিরাজ ও অন্য দিক দিয়ে সন্তোষের জীবনের শেষ সিদ্ধান্ত পর্যন্ত সহমরণ করতে থাকে, তাহলে সে কদর্য, অশ্লীল, অক্ষম, অবসন্ন পৃথিবীতে সে কারও ভার লাঘব করবে না, সকলেরই বোঝা হয়ে উঠবে মাত্র। হয়তো চামেলিও তাকে ছবিটিই মনে করবে, নিজের চেয়ে ঢের যোগ্যতর ও উপযুক্ত বোনটিকে জীবনের পাঁকের ভিতর পৌঁছতে দেখে চামেলির বিবেক চামেলিকে কষ্ট দেবে। সম্পদ ঐশ্বর্যের স্বচ্ছন্দতার ভিতর হৃদয়ের এ সূক্ষ্ম অশান্তি কেউ চায় না। বিরাজও হয়তো জীবনের ফাঁকে ফাঁকে 2-1 মিনিটের জন্য স্তম্ভিত হয়ে থাকবে। কি হতে পারত, কি না হতে পারত, হায়! বিলাস বটে, কিন্তু সেও ব্যথারই বিলাস। বেদনার বিলাসও মাঝে মাঝে এমন তীব্র হয়ে ওঠে যে ব্যথার থেকে তাকে পৃথক করতে পারা যায় না, তাকে ছাড়তে পারা যায় না। একটা বোঝার মতো হয়ে থাকে সে। বিরাজের হৃদয়ের ওপরও একটা বোঝার মতো চেপে থাকবার শক্তি পূর্ণিমার রয়েছে, কিন্তু বিরাজের স্বচ্ছন্দ স্বভাব জীবনের সঙ্গতির ভিতর এর কি প্রয়োজন আছে? নেই কিছু। কোথায় কোনো প্রয়োজন নেই পূর্ণিমার যে ব্যথা দেবে, কষ্ট দেবে, গুরুভারে আক্রান্ত করবে মানুষকে। নিজে সে বুঝে যাবে যদি সে বেঁচে থাকে। যে সবচেয়ে বেশি প্রবঞ্চিত হলো, সে সবচেয়ে বেশি উপহাসাস্পদ হয়ে গেল। শেষ পর্যন্ত এই তাকে বুঝতে হবে। পূর্ণিমার আর একখানা চিঠি এসেছে। কাকা মাথার যন্ত্রণায় কষ্ট পাচ্ছেন। সকলেরই সেই জন্য চিন্তা। বাড়িতে পুরুষ মানুষ নেই, আমার জন্য কারো কোনো সহানুভূতিও নেই যেন। ওগো, আমার কি হবে বলো? তুমি এই চিঠি পেয়েই চলে এসো। সন্তোষ যাচ্ছে, কিন্তু পূর্ণিমার কাছে নয়, চামেলির বৌভাতে। সঙ্গে অমূল্য চলেছে। পূর্ণিমাকেও সে চেনে, সন্তোষের বন্ধু সে। বড্ড শীত, ভালো একখানা চাদরও নেই সন্তোষের। অমূল্য নিজের শাল দোশালাখানা সন্তোষকে দিয়ে বিরাজ ডাক্তারের ভাবসাব উপযুক্ত করে নিয়ে যাবার প্রয়াসে রয়েছে। অমূল্যের বিবেচনা রয়েছে বটে, কিন্তু ওই শালখানাই শুধু উপযুক্ত বটে, নিজের দামের কাছে অন্তত। বাকি সবের উপযুক্ততা অনুপযুক্ততা অবান্তর। বিরাজদের মস্ত বড় কম্পাউন্ডের শামিয়ানার নিচে সন্তোষের কোনো অস্তিত্ব নেই। হলের পর হল, হলের পর হল, হলের পর হলের সুগন্ধি মানুষ ও মেয়ে মানুষদের
অপর্যাপ্ত রূপ, রস ও সম্ভোগের প্রচুরতার ভিতরেও সন্তোষ নিতান্তই অপ্রাসঙ্গিক। কি করে সে এখানে এসে পড়ল স্তম্ভিত হয়ে চোখ পাকিয়ে, এ প্রশ্ন ভিড়ের যে কোনো মানুষ তাকে করলেও সেটা মোটেই অন্যায় হতো না। কিন্তু আশ্চর্য এদের উদারতা। সুন্দরী সুন্দরী মেয়েদের হাত পা গা ঘেঁষে গেলেও তারা কোনো উচ্চবাচ্য করছে না। না আছে তাদের বিন্দুমাত্র ভ্রুক্ষেপ। চরুট, মদ, পদস্থতা, মর্যাদা, রূপ এবং পুরুষ মেয়ে মানুষের চামড়া মাংসের ঘ্রাণে জীবন এখানে উপভোগের যে কোনো শিখরের উচ্চতায় পৌঁছেছে। সন্তোষ খানিক গিয়ে আর অনুসরণ করতে পারে না। উপলব্ধি তার স্থগিত হয়ে স্থূল হয়েই যেন মাটিতে নেমে আসে। ভাবে, হয়তো পূর্ণিমা উঁচু পেটে 2 পা ছড়িয়ে বেড়ায় ঠেস দিয়ে বসে আছে, একজন পুরুষ মানুষের অপেক্ষা করছে, কিংবা নিঃসহায় প্রসবের কিংবা মৃত্যুর। এই সমস্ত স্থূলতার ভিতর গিয়ে অনুভব কর্দমাক্ত হয়ে পড়ছে সন্তোষের। চোখ মেলে হলের পর হল দেখা যায়, হলের পর হল, ওপর নিচে, দোতলায়, তেতলায়, একতলায়, আসবাব ও উপকরণের দুরন্ত বস্তুসত্ত্বের পায়ের নিচে কল্পনা মাটির সঙ্গে মিশে গিয়ে প্রকৃত স্বপ্ন ও প্রকৃত স্বাদ আহরণ করবার জন্য আকুতি জানিয়ে পাঠ নিতে চায়। লণ্ডভণ্ড হয়ে ফিরে ফিরে আসে। সন্তোষদের স্থূল কল্পনা সন্তোষের ও পূর্ণিমার। কিন্তু বিরাজ ও চামেলির কাছে এ সমস্তই অন্ধত্ব, এসবই সাধারণ কল্পনা ও চিন্তার সঞ্চয়। মাধুর্যের দিক দিয়েও ওরা উচ্চ স্তরের লোক। সন্তোষের মনে হচ্ছে এইসবের ভিতরে থেকে থেকে আরও সব বিচিত্রতার ভিতর দিয়ে গিয়ে গিয়ে ওদের মাথার পরিকল্পনা, ছবি, কবিতা, গান, জীবনের সমস্ত রূপ, রস, পুলক ও উপভোগের দিকটা যেরকম ফুটিয়ে তুলতে পারবে, সন্তোষ ও পূর্ণিমার প্রয়াসের থেকে তা সব সময়ই ঢের বেশি আশাপ্রদ হবে। নিজেদের শরীরের স্থূলতা সব দিক দিয়েই ধরা পড়ে যাচ্ছে। একদল রূপসীর থেকে চোখ ফেরাতে পারছে না সন্তোষ। অবাক হয়ে ভাবছে, এত সব সুন্দরীরা এমন ভরসাজনক ঘনিষ্ঠতার ভিতর থাকতেও বিরাজ কেন মামাবাবুর ভাগ্নিকেই নিকটতম বলে মনে করল? সে অদ্ভুত খোঁজই বা পেল কোথায় সে? বউভাতের রাত চলেছে। চামেলি কখন, কোথায়, কাদের দেখা দিয়ে বউভাতের কাজ শেষ করে গেছে জানা গেল না। চামেলিদের জন্য পূর্ণিমার ও নিজের উপহারটাও একটা উপহারেরই হয়তো স্তূপীকৃত মেহগিনির টেবিলের ওপর রেখে এলো সন্তোষ। দেউরির পাশে কয়েকজন ব্যারিস্টার ও অফিসার কথা বলছিল। চামেলি ও বিরাজ দুজনে প্রেসিডেন্ট লাইনারে চেপে ইউরোপে যাবে না আমেরিকা আর 2-4 দিনের ভেতরেই। প্রেসিডেন্ট লাইনারের গল্প হচ্ছিল। সন্তোষ একটু থেমে দাঁড়িয়ে শুনছিল। প্রেসিডেন্ট লাইনারের বিশেষত্ব হচ্ছে ক্যালিফোর্নিয়ার ফল, সবজি, স্যুপ ইত্যাদি আগাগোড়া সমস্ত যাত্রায় প্রত্যেক মিলের সঙ্গেই ডেয়ারি প্রোডাক্ট, অল আউটসাইড স্টেট রুম, টুইন বেডস ইত্যাদি, গরম জল, ঠান্ডা জলের পাইপ, থার্মস বটল, রিডিং ল্যাম্প, সুইমিং বাথ, কটেজ অর্কেস্ট্রা, টি ডান্স, ডিনার ও ইভিনিং পার্টি সব সময়। মাঝখানে মিশরের 3 দিন জাহাজ থাকে, পিরামিড নাইল। এমন ঐশ্বর্য ও রসন্মত্ততার ভিতর কোনো দিনও সে আর প্রবেশ করেনি। দূর থেকে এসব উপভোগ করবার রুচিও ভবিষ্যতে কোনো দিন আর জোগাড় করে উঠতে পারবে কিনা সন্দেহ। বিরাজ ও চামেলির জীবনের একটা ক্ষুদ্র ভগ্নাংশের দিকে তাকালেও কোনো দূর দূরান্তরের পিত অন্ধকারের খোড়ো ঘরের ভিতর পূর্ণিমার উঁচু পেট ও ছড়ানো পা দুটোর কথা জেগে ওঠে যে। প্রতি পদে পদে এমন অপরিহার্য তুলনা নিয়ে কোথায় যাবে সে? এর অবিচার, অপরাধ, অক্ষমতা ও বেদনার ভার সমস্ত জীবন নিজেকেই শুধু বহন করতে হবে তার। এমন সামর্থ্য নেই যে খোড়ো ঘরকেও সোনার প্রাসাদে দাঁড় করায়।
তাহলে সে শক্তিকেই সাহায্য করতে ডাকত সে। কিন্তু কিন্তু নিজে কি নিদারুণ অক্ষম সন্তোষ। এমন কোনো সমর্থ লোকও কি কোথাও আছে যে সন্তোষের ভাগ্য পরিবর্তন করে দিয়ে যায়? সন্তোষের নিজের উপভোগের জন্য নয়, নিজে সে শীতের রাতে গরুর ঘরে খড়গাদার ওপর শুয়ে থাকতেও রাজি আছে। সন্তোষের জন্য নয়, কিন্তু পূর্ণিমার মুখের দিকে তাকিয়ে। জীবনের শৃঙ্খলা ও ব্যবস্থার সামঞ্জস্যের দিক দিয়েও ব্যবধানটা এমন অসংলগ্ন হয়ে পড়েছে। যে সৃষ্টিতে নক্ষত্রেরা থাকে, কিন্তু তাদের অপর্যাপ্ত নিচে কোনো দিকেই কারো কোনো সহানুভূতি নেই, কোনো ভ্রুক্ষেপ নেই, কোনো সাহায্য নেই, নিজের কোনো শক্তি নেই, কোনো আকস্মিক জাদু বা ভেলকির পৃথিবী ও যুগ নেই, বিধাতা, ধর্ম বা সন্ন্যাসেও কোনো বিশ্বাস নেই, তা থাকলেও একটা সম্বল, শান্তি থাকতো বটে। এর যে কোনো একটা জিনিস যদি জীবনে থাকতো, পূর্ণিমা যে উপলব্ধি জাগায়, যার থেকে কোনো নিস্তার নেই, আর তার থেকে ত্রাণ না পেলেও অনেকটা উপশম পাওয়া যেত, কিন্তু কোথাও যে কিছু নেই। অমূল্য বললে, পূর্ণিমা বিরাজের চেয়েও ভালো জামাই পেত। আহা, একটু অপেক্ষা করতো যদি। অমূল্য সবটুকুই বোঝে, এজন্যই ওকে ভালো লাগে সন্তোষে। অমূল্য একটা সিগার জ্বালিয়ে বললে, তুমিও চেষ্টা করো না সন্তোষ, উপযুক্ত জামাই হতে, বিরাজের মতো। তা পারবে না, কিছুতেই না। শুধু কি AIMS ডাক্তারের দৌলতেই এইসব? ওদের 7 পুরুষের বনিয়াদি কলকাতায় কেনা চেনে ওদের। কিন্তু বিরাজের মতো না হলে কিছুই যে হওয়া গেল না অমূল্য। অমূল্য বিস্মিত হয়ে বললে, কেন? সন্তোষ বললে, চামেলি যা পাচ্ছে পূর্ণিমাকে সবটুকুই দিতে হবে তো। আমি ওর জীবনে হঠাৎ ঢুকে পড়ে মেয়েটাকে এমন না খুইয়ে বসতাম যদি, ও সমস্তটুকুই তো পেত, হয়তো বেশিও পেত। তা হতো হয়তো, হয়তো হতো না, কিন্তু এখন কিছুই যে পাচ্ছে না। পাক না পাক, তাকে মরতে দাও। অমূল্য বললে, একটা বৌভাতে এসেই তোমার মাথা খারাপ হয়ে গেল? মানুষের জীবন ঢের বিস্তৃত। অর্জন করবার ইচ্ছা, চেষ্টা ও নিজেকে অক্লান্ত ব্যবহার করবার একটা পুরস্কার পাওয়াই যায়। সন্তোষ বললে, বড় জোর একটু সাধারণ সচ্ছল জীবন পাওয়া যাবে। আমার নিজের পক্ষে তো ঢের তৃপ্তির বটে। জীবনের ঘরোয়া স্ত্রীদের পক্ষেও এ জিনিস খুবই কামনারই জিনিস বটে। পূর্ণিমাও তার সমস্ত রূপগুণ সত্ত্বেও এতদিন গরিবের ঘরের মেয়েই ছিল। জীবনের সাধারণ একটা স্বচ্ছন্দতা পেলে এখনও সে খুশিই হবে। আমিও সেই ব্যবস্থার চেষ্টাই করেছিলাম এতদিন, কিন্তু বিরাজ এসে একটা ভণ্ডুল লাগিয়ে দিল। অমূল্য বললে, কই, চুরুটটা জ্বালালে না? সন্তোষ অন্যমনস্কভাবে মাথা নাড়ল। চুরুটটা কোথায় রাস্তায় হাত থেকে পড়ে গেছে তার। বাসের দোতলার একটা নির্জন কোণায় বসে সন্তোষ বলছে, আমার যদি প্রতিভা থাকতো, তার বেগে আমি উতরে চলে যেতাম, পূর্ণিমাকেও সঙ্গে সঙ্গে উঠিয়ে নিতাম। কিন্তু অত্যন্ত সামান্য শক্তির মানুষ আমি। একটা সাধারণ দৈনন্দিন ব্যবস্থার পথ খুঁজছিলাম মাত্র। তারই ভিতর আমার মুগ্ধতা ছিল। কিন্তু বলছিলাম যা, ভণ্ডুল লাগিয়ে দিল বিরাজ। কিন্তু তারই বা দোষ কি? রূপসীকে পছন্দ করে বিয়ে করেছে, অস্বাভাবিক কিছু করেনি। কিন্তু মনে হয় পূর্ণিমার বোনকেই বিয়ে করবার কী দরকার ছিল বিরাজের? পৃথিবীতে সুন্দরী কি আর ছিল না? কিংবা রূপসী বুদ্ধিমতী মেয়ে দেখে বিয়ে করবারই কি দরকার ছিল আমার? আমার জীবন যা, আমার জীবনের গভীর প্রয়োজনের নিকট রূপ ও তীক্ষ্ণতার কী মূল্য রয়েছে? কতটুকু? নম্র, মমতাময়ী, সহিষ্ণু সাধারণ মেয়ে পৃথিবীতে কি ছিল না আর? তেমনই কোনো একটিরই যে বড় দরকার ছিল আমার। কিন্তু যা হয়েছে তা হয়েছে। এই সব বিশৃঙ্খলার ভিতরেও প্রেমকে আমি হারাইনি।
প্রেমের তার নিজস্ব সংজ্ঞা অমূল্যকে বুঝিয়ে দিচ্ছে সন্তোষ। বলছে, একে প্রেম বলতে পারো, করুণা মমতা বলতে পারো, কিন্তু পৃথিবীর সবচেয়ে আদরের বা কৃপার পাত্রের চেয়ে ঢের বেশি করে পূর্ণিমাকে এই জিনিস আমি দিয়েছি। একা তাকেই আমি ভালোবাসি। এই পৃথিবীতে নানা জায়গায় নানা রকম দুস্থতা ও দুরবস্থা থাকলেও একা পূর্ণিমারই এই জিনিসটা সবচেয়ে আগে ও গভীর করে বুকে গিয়ে লাগে। কর্তব্যবোধে নয় অমূল্য, জীবনের স্বাভাবিক নিয়মের গতিতেই। কিছুতেই এই মমতা, ভালোবাসা, দয়ার ফাঁদ থেকে নিজেকে ছিঁড়ে নিতে পারছি না আমি। বিয়ের আগে মেয়ে মানুষের ভালোবাসাই বলো, করুণা মমতা বলো, পুরুষ যতটুকু মাধুর্য তার জীবনের থেকে বের করতে পারে তার বিবাহিত স্ত্রীটিকে নিয়েই সব। জীবনের দিন রাত্রির সংসর্গের এমনই একটা জোর, স্বামী স্ত্রীর জীবনের অজস্র খুঁটিনাটির ভিতর মোহ এত কম, লালসা এত কম, অনুকম্পা এত বেশি, এবং পৃথিবীটা যতটুকু স্থির হয়ে বেঁচে রয়েছে তুমি ভেবে দেখো, তা অনুকম্পারই অতি তুচ্ছ খণ্ডাংশ নিয়েই, লালসা বা মোহ, উত্তেজনা, ক্ষুধা বা হিংসার জোরে নয়। এ জিনিসটা এত বেশি শক্তিশালী। তোমাদের বিধাতাকেও তোমার এই দিয়েই সৃষ্টি করেছ। দাম্পত্য জীবনেও স্বামীও স্ত্রীর প্রতি উদাসীন হতে গিয়েও এরই আকর্ষণ শেষ পর্যন্ত কিছুতেই এড়িয়ে যেতে পারে না। যে স্ত্রীর সঙ্গে 7টি দিনও ঘর করেছে সে অনুকম্পায়, করুণায় তারই জন্য অভিভূত হয়ে পড়ে। নইলে জীবনের সব জিনিসের প্রতিই তো শেষ পর্যন্ত গিয়ে বিমুখী ছিলাম। স্ত্রীর রূপ ও মোহ একদিন লালসার খাদ্য জোটালো না, আর জীবনের অশ্রু মমতার ভিতর তলিয়ে গেল। এই অশ্রু মমতাই সত্য। দাম্পত্য জীবনে বধূকে নিয়ে এই মমতা ও অশ্রু। 7-8 দিন কেটে গিয়েছে। সন্তোষের চোখে সমস্ত পৃথিবী যেন নরম, কোমল, মধুর ও নিবিড় হয়ে উঠেছে। পূর্ণিমা সেই খোড়ো ঘরের ভিতর পা ছড়িয়ে বসে রুদ্ধ হয়ে নেই আর। প্রসবের ভোরের মৃত্যুর ভিতর দিয়ে সমস্ত পৃথিবীর ভিতর সে ছড়িয়ে পড়েছে। সমস্ত পৃথিবীর ভিতর সে ছড়িয়ে পড়েছে। এতক্ষণ শুনলেন জীবনানন্দ দাশের লেখা গল্প পূর্ণিমা। কেমন লাগলো গল্পটি? ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করবেন, আর নতুন বন্ধু হলে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। সবাইকে অনেক ধন্যবাদ জানিয়ে আজ এখানে শেষ করলাম।